আর্থিক খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করবে না বিএনপি। রাজধানীতে এক অনুষ্ঠানে এমন প্রতিশ্রুতি দিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, আর্থিক খাতের স্থিতিশীলতা ফেরাতে সচেষ্ট সরকার। তরুণ উদ্যোক্তাদের জন্য তহবিল ও জামানত জটিলতা দূর করতে কাজ করার কথাও জানান মন্ত্রী। একই সাথে পুঁজিবাজার এবং বিএসইসির সংস্কারের সরকারের পরিকল্পনার কথাও বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানান, ৩০ জুন থেকে লেনদেনের ক্ষেত্রে বাংলা কিউআর বাধ্যতামূলক করা হচ্ছে, যার মাধ্যমে বাস্তবায়ন করা হবে ক্যাশলেস সোসাইটি। ৩০ জুনের পরে কোনো ধরনের প্রোপ্রাইটারি কিউআর কোড থাকবে না। বাংলাদেশ ব্যাংকের যে কিউআর কোড, বি কিউআর কোড, সেটা ছাড়া অন্য কেউ কোনো কিউআর কোড ব্যবহার করতে পারবেন না। এর ফলে একজন অপারেটরের মার্চেন্টের সাথে আরেকজন অপারেটরের ক্লায়েন্ট খুব সহজে লেনদেন করতে পারবে। সিদ্ধান্ত নিয়েছি অর্থনৈতিক সেক্টরে, ফিনান্সিয়াল সেক্টর সহ রিলেটেড ইকোনমিক সেক্টরে আমরা কোনো ধরনের রাজনৈতিক ইন্টারফারেন্সে যাব না, কোনো ধরনের রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট হবে না। আই ক্যান অ্যাসিওর ইউ, দিস ইজ নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট। আই এম সেইং this is the decision of the party, this is the decision of the government, this is the decision of the Prime Minister of Bangladesh. কেবল পুঁথিগত বিদ্যা নয়, নতুন নতুন গবেষণা এবং উদ্ভাবনে বিশ্ববিদ্যালয়গুলোকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে কর্মশালায় যোগ দিয়ে তিনি জানান, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে উচ্চশিক্ষার কারিকুলাম সময়োপযোগী করছে সরকার। জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ বিনির্মাণে মেধা পাচার রোধ করে তা বিকাশের মাধ্যমে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। মোহাম্মদ হোসাইনের প্রতিবেদনে বিস্তারিত। দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারেক রহমান। মঙ্গলবার সকালে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আয়োজনে বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর, টেকসই উৎকর্ষতার রোডম্যাপ শীর্ষক কর্মশালায় যোগ দেন প্রধানমন্ত্রী। অর্জনের ক্ষেত্রে এতে উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন ও দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সরকার প্রধান। বর্তমান গণতান্ত্রিক সরকার একটি জ্ঞান ও মেধাভিত্তিক রাষ্ট্র এবং সমাজ গড়ার কাজও শুরু করতে চায়। আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ার কাজ শুরু করতে চাই যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ পাবে। তিনি বলেন, দেশে বিশ্ববিদ্যালয়গুলো এখনো প্রত্যাশিত জায়গায় পৌঁছাতে পারেনি, তাই কেবল পুঁথিগত বিদ্যা নয়, গবেষণা উদ্ভাবনে বিশ্ববিদ্যালয়গুলোকে মনোযোগ দিতে হবে। বিশ্ব বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের অবস্থান এখনো মনে হয় প্রত্যাশিত উচ্চতায় পৌঁছাতে পারেনি। শুধু পুঁথিগত শিক্ষায় নয়, বিশ্ববিদ্যালয় গবেষণা এবং উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে মনে হয় প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের টিকে থাকা কিছুটা হলো কষ্টসাধ্য হয়ে পড়বে। একাডেমিক শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জন করতে না পারায় দেশে বেকারত্বের হার বেশি উল্লেখ করে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা কারিকুলাম ঢেলে সাজানোর কথা জানান প্রধানমন্ত্রী। একাডেমিক শিক্ষা অর্জনের পাশাপাশি দক্ষতা অর্জন করতে না পারায় মনে হয় শিক্ষিতদের মধ্যে বেকারের হার বেশি হওয়ার কারণ খুব সম্ভবত। এবং সেজন্যই বর্তমান সরকার মনে করে প্রাথমিক সিলেবাস থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত আমাদের শিক্ষা কারিকুলামগুলো একটু নতুনভাবে সাজানো বোধহয় এখন সময়ের দাবি। তারেক রহমান বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মসংস্থানের নতুন বাজারে ঢুকতে বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে আরও শক্তিশালী সংযোগ গড়ে তুলতে হবে। স্কুল পর্যায় থেকেই সরকার শিক্ষা কারিকুলামে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করেছে। উচ্চশিক্ষিতদের চাকরির জন্য অপেক্ষা না করে উদ্যোক্তা হয়ে ওঠার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। ফলে এই উদ্যোক্তারা নতুন এবং সৃজনশীল ব্যবসায়িক ধারণা বাস্তবায়ন করে দেশের অর্থনীতিতে নিশ্চয়ই অবদান রাখতে সক্ষম হবেন। মোহাম্মদ হুসাইন, ৭১, ঢাকা। আসছে জুলাইয়ের শেষে কিংবা ১ আগস্ট সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে গণভবনে স্থাপিত জুলাই জাদুঘর। সকালে জাদুঘর পরিদর্শন শেষে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এ তথ্য জানান। এ সময় জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেন, হাসিনা ও তার সরকার কত বড় মাফিয়া ও খুনি ছিল তা মনে করিয়ে দেবে এই জাদুঘর। মোহন ইসলামের প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাসভবন গণভবনকে জুলাই জাদুঘরে রূপান্তর করে অন্তর্বর্তী সরকার। তবে প্রায় ২ বছর হতে চললেও এখনও শেষ হয়নি জাদুঘরের নির্মাণ কাজ। মঙ্গলবার সকালে জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও সংস্কৃতি মন্ত্রী জাদুঘর পরিদর্শনে যান।
ঘুরে দেখে ব্রিফিংয়ে সংস্কৃতিমন্ত্রী জানান জুলাইয়ের শেষে কিংবা 1 আগস্ট সবার জন্য খুলে দেওয়া হবে এই জাদুঘর। জুলাই মাসের শেষের দিকে অথবা অগস্টের 1 তারিখে আমরা এই জাদুঘর ওপেন করব এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রী একটা সময় নির্ধারণ করে দেবেন। তার নির্ধারিত সময় অনুযায়ী তাকে দিয়ে আমরা জাদুঘরটা ওপেন করব। এ সময় ডেপুটি স্পিকার বলেন ফেসিস্ট থেকে মুক্তির প্রতিবিম্ব হয়ে থাকবে জুলাই আন্দোলনের এই স্মৃতি জাদুঘর। এই জাদুঘর শতাব্দীর জন্য একটা শিক্ষণীয়, ফেসিজম থেকে বাংলাদেশের দামাল ছেলেরা ফেসিজম মুক্ত বাংলাদেশ কিভাবে প্রতিষ্ঠিত করেছেন, এই জাদুঘর হচ্ছে তার প্রতিবিম্ব। পরে কথা বলেন স্পিকার। তিনি বলেন জাদুঘরটি অনাগত বাংলাদেশের সম্পদ হয়ে থাকবে। মহান গণ অভ্যুত্থানের চিত্র অত্যন্ত চমৎকারভাবে এখানে ধারণ করা হয়েছে। তিনি জানান শেখ হাসিনার মাফিয়া সাম্রাজ্য ও খুন করার নির্দেশনা সব থাকবে এই জাদুঘরে। এই দেশে যে শেখ হাসিনা নামে একজন মাফিয়া নেত্রী ভুয়া পাতানো নির্বাচনের মাধ্যমে তার গোষ্ঠীর রাজত্ব কায়েম করেছিল, লুটপাট চালিয়ে গিয়েছে 16 বছর ধরে, তারও একটি চিত্র আপনারা দেখতে পাবেন। অভিনয়ে পারদর্শী এই নেত্রী বাংলাদেশের ইতিহাসে চিরকাল কলঙ্কিত হয়ে থাকবেন এবং এই জাদুঘর যতদিন থাকবে এই মাফিয়া নেত্রী, এই মাফিয়া দলের হত্যাকাণ্ড সম্পর্কে মানুষ এখানে এসে তাদের প্রতি থুতু নিক্ষেপ করবে। জুলাই গণ অভ্যুত্থান যুগ যুগ ধরে বাঙালিদের অনুপ্রাণিত করবে বলেও আশা তার। প্রতিটি নাগরিকের একটি কর্তব্য রয়েছে। মোহন ইসলাম, ৭১, ঢাকা। হামের টিকা কেনা ও প্রদানে গাফিলতি তদন্তে কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। এতে বিদেশি বিশেষজ্ঞ থাকবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান। দায়সারা তদন্ত করে কারো ওপর দায় চাপিয়ে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেন তিনি। সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আজ সচিবালয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় তিনি আরও জানান ইস্টার্ন রিফাইনারি আধুনিক করতে কাজ শুরু করেছে সরকার। এই প্রকল্প চালু হওয়াতে জ্বালানির ঝুঁকি মোকাবেলা করা যাবে বলেও মনে করেন জাহিদুর রহমান। জানান নিম্নবিত্তদের জন্য টিসিবি সারা দেশে ট্রাক সেলে নিত্যপণ্য বিক্রি করছে। হামের যে সংকট হলো, যে ডিজাস্টার হলো টিকা নিয়ে, এটা নিয়ে একটা তদন্ত কমিটির ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। খুবই ক্রেডিবল একটা তদন্ত এটার হবে এবং সেটার প্রসেস চলছে, যেখানে শুধু বাংলাদেশ না আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকেও ইনভলভ করে কাজ করানোর চিন্তা ভাবনা আছে। আমি নিজে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এই ব্যাপারে কথা বলেছি। 24 ঘন্টায় হাম উপসর্গে মারা গেছে 6 শিশু। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে 50,500 শিশু আক্রান্ত হয়েছে, যাদের মধ্যে 35,980 জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ বিষয়ে আরও তথ্য আমরা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, আপনি রাজধানীর কোন হাসপাতালে অবস্থান করছেন? সেখানকার চিকিৎসা ব্যবস্থা কেমন দেখছেন? এবং আপনি একটু ধারণা দিতে পারেন কিনা আমাদের যে রাজধানীতে এখন পর্যন্ত কত ভাগ শিশুকে টিকার আওতায় আনা হয়েছে এবং চিকিৎসকরা কি বলছেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আর কেমন সময় লাগতে পারে? ঢাকার বিভিন্ন হাসপাতালে ঘুরে বেরিয়েছি। হামের যে বিশেষ করে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোতে আমি দেখেছি প্রায় 80 থেকে 90% হচ্ছে 5 বছরের শিশু, তারা চিকিৎসা নিচ্ছে। এবং আপনি জানেন যে প্রতিদিন মৃত্যুর তালিকা বা সংখ্যাটা থাকছে 7 থেকে 8 জন এবং সবচেয়ে বেশি থাকছে 11, 15, 16 পর্যন্ত আমরা দেখেছি। তো আমি এই মুহূর্তে আছি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে। তো এখানেও আমরা জানি যে হামের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে। তো আমি এখানকার একজন চিকিৎসক ডাক্তার আফিজ আজমিরের সাথে কথা বলবো এবং তার কাছেই জানতে চাবো যে এই হাসপাতালে কি ধরনের কতজন পেশেন্ট আছে এবং কি ধরনের রোগী তারা পাচ্ছেন। আমরা শুনেছি যে আপনার হাসপাতালে হামের রোগী এবং আমরা অধিকাংশই রোগী আমরা দেখছি যে শিশুর রোগী। এখন তাদের পরিস্থিতিটা কি একটু বিস্তারিত বলবেন? চিকিৎসা নেওয়ার পরে আস্তে ধীরে তাদের অবস্থার উন্নতি ঘটছে। আমাদের এখানে এখন পর্যন্ত কোনো শিশুর মৃত্যুর খবর আমরা পাই নাই। তবে দেখা যাচ্ছে এক্ষেত্রে 5 বছরের নিচে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে, যারা বিশেষ করে যারা টিকা নেয় নাই বা টিকা গ্রহণ করতে পারে নাই তাদের ক্ষেত্রে এই হামের প্রবণতা অনেক বেশি। আর আমরা হামের জন্য আলাদা ওয়ার্ড করার ব্যবস্থা করেছি, সেই জায়গায় শুধু হামের রোগীরাই আছে, যেন অন্যান্য বাচ্চারা এর দ্বারা সংক্রমিত না হয়। আপনি বলছিলেন যে জটিলতা হচ্ছে 5 বছরের শিশু
সংখ্যাটা বেশি? কি কি জটিলতা হচ্ছে একটু যদি বিস্তারিত বলেন। 5 বছরের শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক কম থাকে নর্মাল বাচ্চাদের তুলনায়। এক্ষেত্রে তাদের দেখা যায় অনেক ক্ষেত্রে শ্বাসকষ্ট, র্যাশের পরিমাণ অনেক বেশি থাকে বা ফিভারটা অনেক সিভিয়ারলি আসে, অন্যান্য কমপ্লিকেশনগুলো একটু বেশি পাওয়া যাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে পিতা মাতাদের প্রতি আপনার কোনো বার্তা থাকবে এখন যেহেতু হামটা বেশি বাড়ছে, একটু যদি সংক্ষেপে বলেন। পিতামাতাদের জন্য অবশ্যই পরামর্শ থাকবে যেন দ্রুত হামের টিকা ব্যবস্থা করা তারা নেন, আর হামের লক্ষণগুলো দেখা দিলে বাচ্চাকে যেন অন্য বাচ্চাদের সাথে মিশতে না দেয়, একটু আইসোলেট করে রাখার ব্যবস্থা করা দরকার তাদের। ঠিক আছে, আপনি শুনলেন যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার প্রতিটা হাসপাতালে কিন্তু হাম আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিটা হাসপাতালে কিন্তু আমরা দেখছি যে হামের জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে। তো এই প্রতিটা মেহেদী, এই পরিস্থিতি খুব শীঘ্রই নিয়ন্ত্রণে আসবে সেটি আমাদের সবার প্রত্যাশা। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী মেহেদী হাসান। রাজধানীর হাম পরিস্থিতির আপডেট নিয়ে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। হামে আক্রান্ত রোগীদের বারবার আলাদা রাখার কথা বলা হলেও দেশের কোনো হাসপাতালেই তা সম্ভব হচ্ছে না। চিকিৎসকরাই বলছেন আইসোলেশনের বেডগুলোতে থাকছে একাধিক রোগী, পাশাপাশি আইসিইউর সংকটও কাটেনি। আর এই দুই কারণে হাম পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। সহকর্মীদের তথ্য। এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় হাম উপসর্গে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 28 জনে। চিকিৎসকরা বলছেন মৃত শিশুদের অধিকাংশই হৃদরোগ, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জন্ডিস সহ বিভিন্ন জটিল রোগে ভুগছিল। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। স্বজনরা বলছেন হাসপাতালে আইসিইউ না থাকায় হাম উপসর্গ নিয়ে অনেক শিশুর মৃত্যু হয়েছে। নেত্রকোনায় আশঙ্কাজনক হারে হামের রোগী বাড়ায় জেলা সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর আইসোলেশন ওয়ার্ডে দেখা দিয়েছে শয্যা সংকট। এদিকে হাসপাতালগুলোতে চিকিৎসা সেবায় ঘাটতি রয়েছে বলে অভিযোগ তুলেছেন রোগীর স্বজনরা। পটুয়াখালীর হাসপাতালগুলোতে হাম উপসর্গে আসা রোগীদের উপচে পড়া ভিড় রয়েছে, এতে অনেকের মেঝেতেও জায়গা পাচ্ছে না। কুড়িগ্রামে শিশুদের পাশাপাশি বয়স্করাও হামে আক্রান্ত হচ্ছেন। বর্তমানে হামে আক্রান্ত 2 জন পূর্ণবয়স্ক ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আসে ছাড়ে আর শরীরের মধ্যে লাল 2টা করে ফুসকি দেখা যায়। তারপরে 3 দিন আগে এখানে নিয়ে আসি হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করার পরে যে বলে যে হাম হয়েছে, টিকা দিলাম 2 দিন হয়, 2টা দিছি, শনিবারে ভর্তি হয়েছি। আল্লাহর রহমতে আগেছে অনেক ভালো হয়েছে আর কি। কুড়িগ্রাম সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ জানান হামে আক্রান্ত 9 থেকে 15 মাস বয়সী শিশুদের একবার টিকা দিলে হবে না, তাদের বুস্টার টিকা দিতে হবে। শাকিলা সিথি, 71। লাগবে না কোনো যোগ্যতা, মাসে বেতন 12,000, টার্গেট পূরণ করলে প্রতি লাখে মিলবে আরও 2,000। কাজ শুধু সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগানো। মহাখালী জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল থেকে এমন বেশ কয়েকজনকে আটক করেছে র্যাব। এর সাথে হাসপাতালটির কয়েকজন কর্মচারীরও জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। বিস্তারিত দেখুন সুমন তানভীরের রিপোর্টে। রাজধানীর জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের মূল ফটকের ভেতরের চিত্র। দেশের বিভিন্ন স্থান থেকে আসা রোগীরা তীর্থের কাকের মতো অপেক্ষায় শুধু একটি সিটের জন্য। স্বজনরা দৌড়াচ্ছেন এ কাউন্টার থেকে আরেক কাউন্টারে প্রিয় মানুষটির একটুখানি চিকিৎসা নিশ্চিতের আশায়। বাবাকে জরুরি বিভাগে বসিয়ে সাংবাদিক দেখা মাত্রই ছুটে আসেন এই যুবক। কোথাও কিছু জোগাড় করতে না পেরে সাংবাদিককেই ধরে নিয়েছেন শেষ ভরসা। ডাক্তার বলছে সিট দেওয়ার জন্য, টিকিট জমা দিছি, টিকিট বলতে আবার 2টার সময় ডাকবে, আমরা ডাকবে, এরকম করতেছে, সিট দিতেছে না। তারা ভিতরে বসে এখন মুড়ি খেতেছে। চিকিৎসক ব্যবস্থাপত্রে ভর্তির কথা বললেও কেন নেওয়া হচ্ছে না তা জানতে ছেলেটিকে নিয়েই কাউন্টারে যায় টিম 71। যে কটা খালি হবে ওই কটা আমরা ভর্তি দিব, আর যে কটা খালি পাবে না এ কটা 2:30টার পরে নিয়ে যাবে, আবার আগামী দিন চেষ্টা করবে। কথায় যুক্তি আছে, বেড খালি না থাকলে দেবে কোথা থেকে। তবে বাস্তবতা এত সরল নয়। একটি অডিও ক্লিপ বিশ্লেষণ করলেই বিষয়টি পরিষ্কার হওয়া যাবে। আমরা শেষ করি কালকে আল্লাহ আগে সকালে আমি আপনি সামনে যাবো যে স্যার আপনি যে বেড দিচ্ছেন বেড দিচ্ছেন কোনো বেড খালি হবে না, আমরা দিতে পারবো। রোগীর অবস্থা কম। চিকিৎসক ফ্রি বেড দেওয়ার পরও মিন্টু নামের ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে কে কি লিখেছে সেটা তার দেখার বিষয় নয়। চিকিৎসককে সকালে জানিয়ে দেবেন বেড খালি নেই, তবে টাকা দিলেই মিলে যাবে সব। তার কাছে নাকি রোগীরও অভাব নেই। আর এই অবৈধ বাণিজ্যে তার গুরু অটবয় রতন। কম্পিউটারে যারা বসে যায় কোনো দায়িত্ব নেই, সব দায়িত্ব তার কাছে।
এখানে বসে করে। জি জি, তারা কিছু টাকা দিয়ে এই রুমের ভিতরে গিয়া 2 জন লোক টাকার বাণিজ্য করে, তাদের কাছে সব সিন্ডিকেট। 3,500 টাকা ঘুষ দিছি, 3200 টাকার সিট 7,500 টাকা দিয়ে লওয়া লাগছে। বলতো চা খাওয়ার কিছু টাকা দেন, আমি 50 টাকা দিছি, 50 টাকা কিছু হয় নাকি? ডায়াগনস্টিক সেন্টারের লোক আইসিইউর ভিতরে আসে, যে রিপোর্টগুলো দেয় টেস্টগুলো সঠিক সময়ে এখানে দেওয়া যায় না, বা এদের কাছে গেলে বলে রিপোর্ট দিতে একটু দেরি হবে, 2 দিন লাগবে 3 দিন লাগবে, সময় লাগবে। তখন ডাক্তার যেহেতু ইমার্জেন্সি বলে ঠিক আছে, তাহলে নার্সরা বা অন্যরা বলে যে বাইরে থেকে করে আনেন। তবে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে দুজনই লাপাত্তা। এখান থেকেই আসলে রোগীদের যে বেড খালি থাকলে তাদের বেড বরাদ্দ দেওয়ার আসলে অফিসিয়াল নিয়ম। তবে এখানকার যারা রোগী সারা বাংলাদেশ থেকে আসছেন তারা আমাদের কাছে যে অভিযোগটি করেছেন, এই যে ঘরটি, এই ঘর থেকেই মূলত আসলে যে রোগীরা আসেন তাদেরকে টাকার বিনিময়ে আসলে বেড বরাদ্দ দেওয়া হয়, এবং মিন্টু এবং রতন নামে 2 জন এই বেড বরাদ্দের পেছনে কল কাঠি নাড়েন। যদিও আজকে এসে আমরা এদের কাউকেই পাইনি। এই যখন অবস্থা, তখন সাদা পোশাকে র্যাবের সদস্যরাও তৎপর হয় সিন্ডিকেট ধরতে। ছদ্মবেশে বক্ষব্যাধিতে একটি বেড জোগাড়ে একজনের সঙ্গে কথা বলা শুরু করে তারা। সরকারি রেট হলো 900 টাকা, যে যেমন টাকা দিলে দিবে তো, নাইলে বকি সই করবে না। বকি সই কার মাধ্যমে রিসিপ্ট দিবে তো, আমার বাড়ি চাকরি করে না। এই অভিযানে প্রায় 13 জনকে হাতে নাতে আটক করে র্যাব, যাদের কেউ হাসপাতালটির কর্মচারী, অনেকে আবার রোগী ভাগানোর জন্য ডায়াগনস্টিক সেন্টার থেকে নিয়োজিত। মার্কেটিং এ যে রোগীটিকে পরীক্ষা নিরীক্ষা যেগুলো না হয় সেগুলো আর কি কোথায় নিয়ে যান? মেডিকেলে। রিলায়েন্সে। স্যার আমি 9,000 টাকা বেতন পাই স্যার। একটা সিবিসি এই হাসপাতালে একদিনে হয় না। সকাল 9টায় আমি ফার্স্টে যদি সিরিয়াল দিই, আমাকে দুপুর 1টার ভিতরে সিবিসি রিপোর্ট দেয় না। বেতন আছে, সেল টার্গেট আছে, যে 1 লাখ টাকা সেল টার্গেট পড়ে যাবে। যদি এই রুগীগুলো যারা এমনি দেয়, যদি কোনো লোক দেয়, তাহলে তারা কমিশনটা নিয়ে যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এ অভিযান। তবে হাসপাতাল কর্তৃপক্ষের কথা, রোগীদের ভোগান্তি কমাতে অভ্যন্তরীণভাবেও তারাও তদন্ত করবেন। আমরা প্রায় 13 জনকে আমরা বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছি, বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি তাদেরকে, এবং আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যে তারাও এ ব্যাপারে সচেতন হয়, যাতে ভবিষ্যতে এ ধরনের কাজ আর না হয়। যদি আউটসোর্সিং এর কেউ এটা করে থাকে, যদি যথাযথ প্রমাণ পাওয়া যায়, তাকে সঙ্গে সঙ্গে আমরা চাকরি থেকে বরখাস্ত করার জন্য সুপারিশ করে দিব। তবে সাধারণ রোগীদের অভিযোগ, 3য় শ্রেণীর কর্মচারীদের কাছে জিম্মি হাসপাতাল কর্তৃপক্ষ। সুমন তানভীর, 71, ঢাকা। দর্শক, এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পশুর হাটের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। ঈদুল আজহার আগের 7 দিন এবং পরের 7 দিন আমাদের পুলিশ হেডকোয়ার্টারে একটা মনিটরিং সেল কার্যকর করা হয়েছে, সেটা কার্যকর থাকবে ঈদের আগের 7 দিন এবং ঈদের পরের 7 দিন। আমাদের সমস্ত ডিপার্টমেন্টগুলোর হটলাইন এই রেজুলেশনে থাকবে। পুলিশ ডিপার্টমেন্টের কোনটা, বিআইডব্লিউটিসির কোনটা, নৌপরিবহন মন্ত্রণালয়ের কোনটা, এবং ফায়ার সার্ভিসের কোনটা, এবং সংশ্লিষ্ট সকল ডিপার্টমেন্টের হটলাইনগুলো চালু থাকবে। সেগুলো রেজুলেশন আকারে যাচ্ছে, পত্রিকায় যাবে। যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি তা হচ্ছে ঈদুল আজহা উদযাপন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। এখানে অনেক বিষয় আছে, যারা যারা বাস্তবায়নের দায়িত্ব, সেই কর্তৃপক্ষ আমরা এখানে নির্দিষ্ট ব্যবস্থা বাস্তবায়ন কর্তৃপক্ষ নির্ধারণ করে দিয়েছি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ অধিদপ্তর, এনএসআই, ডিজিএফআই সহ সকল গোয়েন্দা সংস্থা, এসবি সহ, আনসার ও ভিডিপি, র্যাব, পুলিশ কমিশনার সকল, ডিআইজি সকল রেঞ্জ, হাইওয়ে পুলিশের যে রেঞ্জ আছে, জেলা প্রশাসক সকল, এবং এসপি সকল, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান যারা রিলেটেড, সাথে বর্ডার গার্ড অফ বাংলাদেশ, বিজিবি, কোস্ট গার্ড, নৌ পুলিশ সবাই থাকবে। পশুর হাট। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। নিশ্চয়ই আমাদের পরবর্তী সংবাদ সংযোগের আপডেট আমরা আপনাদের জানাবো।
লেবাননের জেবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত শফিকুল ইসলামের বাড়িতে চলছে শোক। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের বাসিন্দা। সোমবার বৈরুতের বাংলাদেশ দূতাবাস তার মৃত্যুর খবর নিশ্চিত করে। ভালুকা চাঁদপুর গ্রামের ছেলে শফিকুল পরিবারের সচ্ছলতা ফেরাতে লেবাননে গিয়েছিলেন। সোমবার কর্মস্থলে তিনি ও তার 2 সহকর্মী ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় নিহত হন। অপর 2 জন হলেন আশাশুনি নাহিদুল ইসলাম এবং একজন সিরীয় নাগরিক। শফিকুলের মৃত্যুর খবর ভালুকা চাঁদপুর গ্রামে পৌঁছালে শোকের পরিবেশ তৈরি হয়। প্রিয় সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার বাবা মা। এখন দ্রুত মৃতদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। অবশেষে চালু হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল। আগামী 16 ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান এর উদ্বোধন করবেন। সেদিন থেকে বাণিজ্যিকভাবে টার্মিনালের কাজ শুরু হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। 71কে তিনি জানান 2 মাসের মধ্যে জাপানের সাথে চুক্তি হবে। জানা গেছে 3rd টার্মিনালের আয়ের 27% পাবে বাংলাদেশ। বিমান খাত নিয়ে মোহন ইসলামের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। বিমানবন্দরের একটি টার্মিনাল কতবার উদ্বোধন হতে পারে? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই 3rd টার্মিনালটি একবার উদ্বোধন করেছিল পতিত আওয়ামী লীগ সরকার, কিন্তু চালু করতে পারেনি। আবারও টার্মিনালটি অপেক্ষায় আছে উদ্বোধনের। এবারের উদ্বোধনের পরেই চালু হচ্ছে টার্মিনালটি, কিন্তু এ পর্যন্ত স্থাপনাটি ঘিরে ঘটেছে অনিয়ম সহ নানা ষড়যন্ত্র। 24-এর একতরফা জাতীয় নির্বাচন সামনে রেখে কাজ বাকি রেখে 3rd টার্মিনাল উদ্বোধন করে পতিত আওয়ামী লীগ। তারপর তাদের পতন হয়। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে, কিন্তু আগের মতোই পড়ে থাকে টার্মিনালটি। বরং সমস্যা আরও তীব্র হয়। অবকাঠামো কাজ সম্পন্ন না হওয়া, নেটওয়ার্ক সমস্যা সহ নানা ঝামেলায় জঞ্জালের মতো পড়েছিল প্রায় 21,000 কোটি টাকার এই স্থাপনা। সংকট প্রকট হয় 17 ফেব্রুয়ারি। একদিকে ঢাকায় বিএনপি সরকার শপথ নিচ্ছে, আর অন্যদিকে জাপানে চিঠি। 3rd টার্মিনাল পরিচালনায় তাদের বাদ দেওয়া হয়েছে। সেই চিঠি ইস্যু করে অন্তর্বর্তীকালীন সরকার। এমন জটিল পরিস্থিতির মধ্যে বিএনপি সরকার টার্মিনালটি দ্রুত চালুর সিদ্ধান্ত নেয়। কয়েক দফা আলোচনা করে অবশেষে জাপানিদেরই পরিচালনার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আরএফপিটা তারা রিপ্লাই করবে আমাদের কাছে, আমরা অ্যাকসেপ্ট করব। তারপরে ডকুমেন্টেশন শুরু হবে ফর সাইনিং দ্য কন্ট্রাক্ট এগেইন, এবং এই সাইনিংটা হবে আমরা আশা করি 2 মাসের মধ্যে। এখন মে চলছে, জুন জুলাইয়ের মধ্যে আমরা কন্ট্রাক্টটা সাইন করতে পারবো। 71কে তিনি জানান বিজয় দিবসে টার্মিনালটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, এরপর চালু হবে বাণিজ্যিকভাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে দিয়ে আমরা বিজয় দিবসে একটা বিজয় অর্জন করব আর কি, 3rd টার্মিনাল উদ্বোধন করে। অন্তপক্ষে সম্পূর্ণটা ওপেন না করতে পারলেও 10-15টা ফ্লাইট নিয়ে আমরা ওপেন করতে পারবো 16 তারিখে। তারপরে 1 মাস 2 মাসের মধ্যে পূর্ণোদ্যমে শুরু হবে। দ্রুত সময়ের মধ্যে অবকাঠামোর কাজ সম্পন্ন করা হবে, নেটওয়ার্ক সমস্যার সমাধানও হবে দ্রুত। গ্রামীণ ফোন থেকে তারপরে রবিকে দেওয়া হয়েছে, তার এটাকেও ঠিক কাজ করছে না। আমরা ইতিমধ্যে সিভিল এভিয়েশনকে বলেছি যে নতুন একটা কন্ট্রাক্ট করার জন্য। তাছাড়াও আমাদের আইটিসি যে লোকজন আছে, আমাদের আইটি মিনিস্ট্রি যেটা আছে, তারাও কাজ করছে করে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। 3rd টার্মিনালের আয়ের 27% পাবে বাংলাদেশ। প্রতি বছর সেখান থেকে আসতে পারে 100 কোটি টাকা, আর 15 বছর পর পুরো টার্মিনাল বুঝে নেবে বাংলাদেশ। মোহন ইসলাম, 71, ঢাকা। মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণেই দেশের বাজারগুলো অস্থিতিশীল থাকে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বাজার নিয়ন্ত্রণে সরকারকে আরও উদ্যোগী হবার আহ্বান জানান তিনি। সকালে মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। সকাল 6টার দিকে বাজারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন জামায়াত আমির। এ সময় ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গেও কথা বলেন দলটির নেতারা। শফিকুর রহমান বলেন, সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বাড়ানোয় সরাসরি সাধারণ মানুষের উপর চাপ পড়ছে। জনগণের জন্য বাজার পরিস্থিতি সহনীয় করতে বিরোধী দল সবসময় সোচ্চার থাকবে বলেও জানান তিনি। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।